বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আস্তাগফিরুল্লাহ। বাংলাদেশ হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত সাপ্তাহিক অনুশীলন ক্লাসে উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ পাকের কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে বলার এবং বুঝার তৌফিক দান করুক। এই ক্লাসটা যেন আজকে আমাদের জন্য রোগীর উপকারার্থে যাতে আমরা কাজে লাগাতে পারি, আল্লাহ যেন আমাদের সবাইকে এই তৌফিক দান করেন। আর আজকের আলোচনার বিষয় হচ্ছে ডায়াবেটিস। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ডায়াবেটিস। বর্তমান সময়ে ডায়াবেটিস খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন সাধারণ মানুষ ডায়াবেটিস বলতে যেটা বুঝে সেটা কি বোঝে? রক্তে চিনির মাত্রা বেড়ে গেছে বা ইনসুলিন কমে গেছে। তো আমরাও আসলে যদি এতটুকু বুঝি তাহলে কিন্তু আসলে এটা আমাদের জন্য নট এনাফ। আমাদেরকে একটা রোগ সম্পর্কে যেহেতু আমরা চিকিৎসা দেব, সেহেতু এই রোগ সম্পর্কে আমাদেরকে ওভারঅল একটা বেসিক একটা আইডিয়া থাকতে হবে। তা না হলে আমরা এই রোগটার চিকিৎসা দিতে পারবো না। আর এগুলা আসলে প্র্যাকটিস অফ মেডিসিনের মধ্যে অন্তর্গত। এগুলা আমাদেরকে ডিজিজ সম্পর্কে জানতে হবে। এটা হ্যানিম্যান স্যার অর্গাননের মধ্যে বারবার বলে গেছেন যে ডিজিজ সম্পর্কে জানতে হবে। তো ডিজিজ সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকতে হবে এই কারণেই যে একটা রোগ আমাদের কাছে দুইটা ফরম্যাটে আসতে পারে। একটা হচ্ছে অ্যাকুইট ফেজ আর একটা হচ্ছে ক্রনিক ফেজ। এখন অ্যাকুইট ফেজে যদি আমাদের কাছে কোনো রোগী আসে তাহলে আমরা তাকে এমার্জেন্সিতে নিতে হবে, এমার্জেন্সি তাকে ম্যানেজ করতে হবে। বেশিরভাগ অ্যাকুইট ডিজিজের রোগীগুলাকে ম্যানেজ করতে হয়, ট্রিটমেন্টের চাইতে ম্যানেজ করতে হয় বেশি। যেমন রুগীর এনিমিয়া হয়ে গেছে, একদম ধরেন হিমোগ্লোবিন 6-এ নেমে আসছে, 7-এ নেমে আসছে, রুগী এখন যে কোনো সময় কাঁপতেছে, একদম অজ্ঞান হয়ে যাচ্ছে, সেন্সলেস হয়ে যাচ্ছে। এই সময় আপনাকে তাকে আয়রন সিরাপ দিয়ে, ভিটামিন দিয়ে, ক্যালকেরিয়া ফস দিয়ে, ফেরাম ফস দিয়ে, হ্যাঁ ফেরাম পিকলেটা দিয়ে, ফেরাম মেড দিয়ে কবে বাড়বে রুগী আর রুগী কবে তাজা হবে এই সময়টা নাই। তাকে ইমার্জেন্সি ব্লাড ট্রান্সফিউশন করতে হবে, করে আগে তাকে বাঁচাইতে হবে। তারপরে হচ্ছে আপনার হুট করে আপনার অ্যাকুইট অ্যাজমার অ্যাটাক হলো, অ্যাজমার অ্যাটাকে রুগী যায় যায় যান দশা এই অবস্থা। তখন তো আর আপনার তাকে কবে তাকে ওষুধ দিয়ে ভালো করবেন ওই সময়টা পাবেন না, তাকে ইমার্জেন্সি ম্যানেজ করতে হবে, অক্সিজেন দিতে হবে। রুগীর 20 বার 30 বার পাতলা পায়খানা হয়ে গেছে, কিছুক্ষণ পরপরই তার পায়খানা হচ্ছে, বমি হচ্ছে, কলেরার সিমটম, তার ডিহাইড্রেশন কন্ডিশন, এখন কিডনি ফেল হয়ে যাবে। এই মুহূর্তে তাকে আপনার কবে তাকে ভালো করবেন এইটার সুযোগ নাই, তাকে আগে বাঁচাইতে হবে। কিডনি যাতে ফেল না হয়, ডিহাইড্রেশন যাতে না হয়, এই জন্য তাকে ইমিডিয়েট স্যালাইন দিতে হবে। এইটাকে বলা হয় হচ্ছে এমার্জেন্সি। মানে এমার্জেন্সি বলতে কি জরুরি ভিত্তি, একদম দেরি করার কোনো অপশন নাই। আপনার হার্ট অ্যাটাক হয়ে গেছে, 1 ঘন্টার মধ্যে তাকে ট্রিটমেন্ট দিতে হবে, না হলে তার হার্টের সেল আস্তে আস্তে হার্টের মাসল গুলা ডাই হয়ে যাবে, মারা যাবে। আর হার্টের সেল যত বেশি মারা যাবে রোগী তত বেশি ক্ষতিগ্রস্ত হবে। আপনার স্ট্রোক হয়ে গেছে, এখন তাকে ইমার্জেন্সি ম্যানেজ করতে হবে, তাকে কন্ট্রোলে আনতে হবে। এটার নাম হচ্ছে ইমার্জেন্সি। অ্যাকুইট আর কি, জ্বর 105 ডিগ্রি হয়ে গেছে, অ্যাকুইট কন্ডিশন, মানে একদম এমার্জেন্সি কন্ডিশন, ভায়োলেন্ট কন্ডিশন, যে রুগী এখন যায় যায় দশা। হ্যাঁ 180 প্রেশার হয়ে গেছে, রুগী খালি জিভা বের করে আছে। এই মুহূর্তে এখন তাকে ইমিডিয়েট তাকে কমাইতে হবে। এইগুলা বেশিরভাগ ক্ষেত্রে আমাদেরকে কি করতে হয়? ম্যানেজ করতে হয়, মানে ম্যানেজেবল ট্রিটমেন্ট। এখন কিছু আছে আমরা বাসায় ম্যানেজ করতে পারি, কিছু আছে আমরা বাসায় ম্যানেজ করতে পারি না। যদি একদম সিভিয়ার অ্যাকুইট কন্ডিশন হয় তাহলে ওইটাকে আসলে হসপিটালাইজেশন ছাড়া উপায় থাকে না, এটা মনে রাখতে হবে। তো কথা হলো তাহলে রোগ দুইটা, একটা হচ্ছে অ্যাকুইট। অ্যাকুইট মানে বুঝবেন এমার্জেন্সি ট্রিটমেন্ট, ইমিডিয়েট ট্রিটমেন্ট দরকার এবং রোগীর অবস্থা খারাপ, এটার নাম হচ্ছে অ্যাকুইট। এবং এটা হুট করে আসবে এবং এটা স্থায়ীকাল অল্প। আর একটা আছে ক্রনিক, এটা হচ্ছে রুগীকে আস্তে আস্তে ক্ষতি করবে, এখনই মেরে ফেলবে না, আপনি সময় পাবেন, এনাফ সময় পাবেন রুগীটাকে ট্রিটমেন্ট করার জন্য। এটা হচ্ছে ক্রনিক রুগী। তো
আসলে আমরা ক্রনিক রোগের চিকিৎসাতে হোমিওপ্যাথির কাছে বেশি আসে, এটা ঠিক। কিন্তু আমাদের কাছে অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাকুইট কিছু রুগী আসে। আমরা যদি অ্যাকুইট ম্যানেজমেন্ট না বুঝি তাহলে আসলে রুগীটা আমাদের কাছ থেকে ক্ষতিগ্রস্ত হবে। আর এখন এমন যুগ যে আমাদের যারা অন্য মডার্ন সায়েন্সের যে প্যাচি আছে, আপনার যদি কোনো ভুল ট্রিটমেন্ট আপনি করেন, তাদের কাছে গেলে এটা বের হয়ে আসবে যে আপনি তাকে ভুল ট্রিটমেন্ট করেছেন, তখন মান সম্মান নষ্ট হবে। আর একজন ডাক্তার হিসেবে আমাদের সবচাইতে বড় কথা যেটা, সেটা হচ্ছে আমাদেরকে একটা সঠিক বেসিক মেডিকেল সায়েন্স সম্পর্কে জ্ঞান থাকতে হবে। এটা যদি আমাদের না থাকে তাহলে আসলে আমরা ভালো করতে পারবো না। তো দেখেন, ডায়াবেটিসের ওই ঠিক একই ব্যাপার, দুইটা ফেজ আছে, একটা হচ্ছে ক্রনিক আর একটা হচ্ছে অ্যাকুইট। তো ক্রনিক সমস্যা না, ক্রনিক ডায়াবেটিসের স্টেটে কোনো ঝামেলা নাই। রুগী আপনার 20-25 যদি হয়েও যায় তাও কিছুদিন রুগী বাঁচবে, 2-1 বছরে মরবে না। কিন্তু রুগীর যদি অ্যাকুইট কন্ডিশন হয় তাহলে আপনি কিন্তু টাইম পাবেন না। তো এটাই হলো আমরা ডায়াবেটিস সম্পর্কে যা কিছু জানার দরকার, ইনশাল্লাহ আমরা আজকে এই আলোচনাগুলা করবো আর কি। এই ক্লাসটা আমি চেষ্টা করব যে ওভারঅল সম্পূর্ণ একটা ওভারভিউ দেওয়ার জন্য আপনাদেরকে। আসলে ডায়াবেটিস তো একটা বিরাট একটা ব্যাপার। এখন এই বিরাট ব্যাপারে আসলে একদিনে একটা ক্লাসে এটা আসলে পরিষ্কার করা খুবই কঠিন ব্যাপার। তারপরও আমি সব সাইড একটু একটু করে, মানে একটা গোল আলুর মতো সার্ভিস দেওয়ার চেষ্টা করব, যাতে মাংসেতেও খাটে, মাছেও খাটে, ভর্তাও খাওয়া যায়, সবকিছুর মধ্যেই যাতে খাটে। তো আজকের যে ক্লাসটা, এই ক্লাসটা আমি মনে করি খুবই ইম্পর্টেন্ট। ডায়াবেটিস সম্পর্কে যা কিছু জানার দরকার, টেস্ট পর্যন্ত সবকিছুকে আমরা ছোট করে নিয়ে আসছি। কিন্তু এটা একটা মানে সেমি বেসিক আইডিয়া, এটা দিয়ে যে সবকিছু হবে ব্যাপারটা তা না। এটা আপনাদের আইডিয়া থাকলে আপনারা ইনশাল্লাহ, আর আশা করি যে বিপদে পড়বেন না। এতটুকু জ্ঞান একদম বেসিক আমাদের এটা লাগবে আর কি। তাহলে দেখেন, এখন প্রথমে আমরা জানবো হলো ডায়াবেটিসটা আসলে কি, হোয়াট ইজ ডায়াবেটিস। ডায়াবেটিসের ডেফিনেশনটা কি, সংজ্ঞাটা কি। ডায়াবেটিসটা কি? যখন আমাদের ব্লাড সুগার, গ্লুকোজ, ব্লাড সুগার মানে কি গ্লুকোজ, গ্লুকোজটা যখন টু হাই হয়ে যায়, অনেক বেশি হয়ে যায়, বেশি বলতে রেফারেন্স রেঞ্জের চাইতে বেশি হবে, এটা আমি পরে আসতেছি, টেস্টে গেলে বুঝাবো। রেফারেন্স রেঞ্জ যেটা আছে, রেফারেন্স রেঞ্জের চাইতে যদি বেশি হয় এটার নাম কি, আমরা ডায়াবেটিস। ঠিক আছে? তাহলে আমাদের বডিতে সুগারটা বেশি হবে। এখন এটা কেন বেশি হবে? সুগারের কাজটা কি? সুগারের কাজ হচ্ছে আমাদের বডি চলতে গেলে কি লাগবে, এনার্জি লাগবে। এই পুরো বডিটা কি, এই পুরো বডির একক কি, সেল, কোষ। তাহলে আমাদের প্রত্যেকটা কোষের কি দরকার, এনার্জি দরকার। প্রত্যেকটা কোষই একটা ফ্যাক্টরির মতো, লাইকা মেশিন, লাইকা ফ্যাক্টরি। তাহলে একটা ফ্যাক্টরি চলতে গেলে তো জ্বালানি লাগবে, একটা পার্টস চলতে গেলে তো এনার্জি লাগবে। তো ইলেকট্রিক একটা পার্টস চলতে গেলে কি লাগবে, ইলেকট্রিসিটি লাগবে, ব্যাটারি লাগবে। অথবা ধরেন আপনার তেলের যন্ত্র চলতে গেলে কি লাগবে, তেল লাগবে। ঠিক তেমনি হচ্ছে আমাদের প্রত্যেকটা সেল যদি চলতে যায় তাহলে তার একটা এনার্জি লাগবে। এনার্জিটা দিবে হচ্ছে খাদ্য লাগবে, ওইটা বেঁচে থাকার জন্য, কাজটা করার জন্য। ওই এনার্জিটাই হচ্ছে আপনার সুগার বা গ্লুকোজ। তাহলে আমাদের বেঁচে থাকার জন্য আমরা যাই খাই, আসলে এগুলা কিন্তু সেলে যায় না, সবকিছু কনভার্ট হয়ে সুগার হিসেবে আমাদের সেলের মধ্যে যায় বা গ্লুকোজ হিসেবে যায়। এই গ্লুকোজকে ভেঙে পুড়িয়ে সে তার চলে। ওকে, আচ্ছা। তাহলে এই যে সুগারটা আমাদের কিসে যাবে, সেলে যাবে, প্রত্যেকটা সেলে যাইতে হবে। এখন এই প্রত্যেকটা সেলে যদি সুগার যদি যায়, এই সুগার হলো আবার নতুন জামাইয়ের মতো, যাইতে চায় না একা একা। নতুন জামাই কি বাসর ঘরে আগেই যায়? কি করা লাগে, আর একজনকে সাথে নিয়ে যাইতে হয়। এটার নাম কি, কোলদেরা। আমাদের ভাষায়, আমাদের এলাকায় কোলদেরে বলে আর কি। তো এখন এই নতুন জামাই হলো সুগার, এই সুগারকে কোষের মধ্যে পৌঁছায় দিতে গেলে একটা হরমোন লাগবে, সাহায্যকারী লাগবে, একটা প্রভাবক লাগবে। এইটার নাম হলো ইনসুলিন। এই ইনসুলিনটা ওই সুগারকে নিয়ে আপনার কার মধ্যে ঢুকাবে, সেলের মধ্যে ঢুকাবে। এখন এই ইনসুলিনটা তৈরি হয় কোথায়, প্যানক্রিয়াসের মধ্যে। ঠিক আছে?
তাহলে আমাদের সুগার কখন বাড়বে? দুইটা কারণে বাড়বে। এক নাম্বার কারণ হচ্ছে আমাদের যদি ইনসুলিনটা যদি এনাফ পরিমাণে, যে পরিমাণ দরকার এই পরিমাণ যদি সে প্রোডাকশন না হতে পারে, তাহলে কি সুগার যাবে না? ধরেন আমার বডিতে সুগার আসছে 100টা, আর আমার ইনসুলিন তৈরি হয়েছে 60টা, তাহলে বাকি কয়টা থাকলো? এই 40টা কোথায় থাকবে? ব্লাডে থাকবে। ঠিক আছে, তখন আমরা ব্লাড টেস্ট করে দেখব বেশি। তাহলে আমার চিনি আসছে হলো, সুগার আসছে হলো 100টা, আমার ইনসুলিন আসতে হবে 100টা। তাহলে ওই যে 100টা ইনসুলিন যে আসলো না, এখন বাকি থাকতেছে 40টা। তাহলে এটা হয় আপনাকে বাইরে থেকে ইনসুলিন নিতে হবে, এটা কি ইনসুলিন নেওয়া, অথবা আপনার প্যানক্রিয়াসকে গুতা দিয়ে, এটাতে চাপ দিয়ে ইনসুলিন বেশি করে তৈরি করে নিতে হবে, এটা হলো ওষুধ। ঠিক আছে, মেইন মেকানিজমটা এইটা। এটা হলো একটা ব্যাপার যে আমার ইনসুলিনটা এনাফ পরিমাণে, পর্যাপ্ত পরিমাণে যতটুকু দরকার এতটুকু সে প্রোডাকশন করতে পারছে না, অথবা ইনসুলিন ঠিকই তৈরি হচ্ছে কিন্তু কোনো কারণে কোষের মধ্যে সে ঢুকতে পারছে না, তাকে রিজেক্ট করে দিছে। ঠিক আছে, এটার নাম হলো ইনসুলিন রেজিস্ট্যান্স আর কি। কোনো কারণে যদি ইনসুলিন যদি সুগারকে নিয়ে যদি আপনার কোষের মধ্যে না ঢুকাইতে পারে, কোষের মধ্যে কোনো কারণে, এটা বিভিন্ন কারণে, সেটা আমি পরে আসতেছি। তো ধরেন আসতেছে, আমি গেট খুলতেছি না, আমার এই রুমের মধ্যে আসবে কেউ কিন্তু আমি গেট খুলতেছি না, তাহলে কি সে রুমের মধ্যে আসতে পারবে? এই ঘটনাটা ঘটে। তাহলে দুই ঘটনা ঘটে, ডায়াবেটিস হইতে গেলে দুইটা ঘটনা, একটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ইনসুলিন প্রোডাকশন হয় না, অথবা আমার ইনসুলিনটা ঠিকই তৈরি হচ্ছে কিন্তু আমার বডিটা ঠিক মতো এটা প্রপারলি ব্যবহার করতে পারছে না, মানে রেজিস্ট্যান্স হয়েছে, এটা ঢুকতে পারছে না, এই দুইটা কারণে। ওকে, আচ্ছা। তারপরে হচ্ছে দেখেন, বেশিরভাগ ডায়াবেটিসকে মেডিকেলি ভাষায় বলা হয়েছে হচ্ছে ক্রনিক। এটা কেমন ক্রনিক? কিছু ক্রনিক আছে যে 2 বছর 3 বছর পরে ভালো হবে, কিন্তু এইখানে দেখেন এই ক্রনিকের সাথে ব্র্যাকেট দিয়ে কি লেখা আছে? লাইফ লং। তার মানে সারা জীবন তাকে এটা বয়ে বেড়াইতে হবে। তাহলে ডায়াবেটিস কেমন ধরনের ক্রনিক? লাইফ লং ক্রনিক ডিজিজ। এখন এন্ড অল ফর্মার, ডায়াবেটিসের যতগুলা ফরম্যাট আছে, যতগুলা প্রকার আছে, সবগুলাই ম্যানেজ করতে হয়। কি দিয়ে ম্যানেজ করতে হয়? মেডিকেশন, ওষুধ দিয়ে, অথবা লাইফস্টাইল চেঞ্জ, জীবনশৈলীর পরিবর্তন। তাহলে এখানে কথা হলো, এই 4টে কথা যদি মনে রাখেন তাহলে পুরা আমার আলোচনার সারমর্ম এখানে। এক নাম্বার হচ্ছে আমাদের গ্লুকোজ আমাদের কোষে ঢুকতে হবে, এই গ্লুকোজ দিয়ে আমাদের কোষ চলে, আলটিমেটলি সব কোষ মিলে আমরা মানুষ। এটা চলতে গেলে আমাদেরকে গ্লুকোজ লাগবে। এখন এই গ্লুকোজটা সরাসরি আমার সেলের মধ্যে যেতে পারবে না, যেতে গেলে আমাকে ইনসুলিন লাগবে, এবং এই ইনসুলিনটা আমাদের গ্লুকোজকে আমাদের কোষের মধ্যে ঢুকায় দিবে। এখন কোনো কারণে যদি সে ঢুকাইতে না পারে, অথবা এনাফ পরিমাণ ইনসুলিন না আসে, এই দুইটাই হচ্ছে মূলত ডায়াবেটিস। এই দুইটার কারণে আমাদের ব্লাডে সুগার কি হয়? বেশি হয়। ওকে, আর ডায়াবেটিসের ক্ষেত্রে এটা লাইফ লং ট্রিটমেন্ট, এটা একদম ভালো হওয়ার মতো রুগী না। 20 বার পাতলা পায়খানা করলেন, 2টা স্যালাইন দিলাম আর একটু আর্সেনিক খাওয়াইলাম, ভালো হয়ে গেলেন, ব্যাপারটা এরকম না। এখানে যদি আর্সেনিক খাওয়াইতে হয় তাহলে আজীবন ধরেই খাওয়াইতে হবে। ঠিক আছে, আর এটাকে ম্যানেজ করতে হবে, এটাকে কি পরিস্থিতি অনুযায়ী আপনাকে ম্যানেজ করতে হবে। ওকে, এটা ম্যানেজ না করলে হবে না। আচ্ছা, তো এখন এটাকে এই জন্য বলা হচ্ছে লাইফস্টাইল ডিজিজ। আচ্ছা, সব ডায়াবেটিস লাইফস্টাইল ডিজিজ না, এটা আমরা পরে আসতেছি। তো আসলে যেটা বলছি যে গ্লুকোজটা আসলে কই থেকে আসে? গ্লুকোজটা আসে মূলত আমরা যে কার্বোহাইড্রেট খাবার খাই আর ডিরেক্ট চিনি, এই দুইটা জিনিস থেকে ডাইরেক্ট গ্লুকোজ। গ্লুকোজ মানে তো চিনি, চিনি জাতীয় যে খাবারগুলা খাই, মিষ্টি যা আছে তার মধ্যে সবার মধ্যেই গ্লুকোজ থাকে। আর মূল সোর্স হচ্ছে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট মানে কি? শর্করা। শর্করা মানে কি? ভাত, আলু, রুটি, তারপরে এই জাতীয় যে খাবারগুলো আছে এগুলা হচ্ছে আমাদের কার্বোহাইড্রেট আর কি। তো এই কার্বোহাইড্রেট মানেই চিনি। ভাত খাবেন 2 ঘন্টা পরে এটা চিনি হয়ে যাবে। খাচ্ছেন কি? খাচ্ছেন কি মুড়ি? কি হয় এটা? খাচ্ছেন কি আলু? কি হয়?
খাচ্ছেন কি রুটি চিবায় চিবায় খাচ্ছেন, কিন্তু চিনি খাচ্ছেন আপনি। আর ডাইরেক্ট চিনি তো চিনি একদম ডাইরেক্টই গেল ঘুরে। এটা হচ্ছে কার্বোহাইড্রেট, হচ্ছে কিছুক্ষণ পরে যে চিনিতে রূপান্তর হবে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের মূল ঘটনা। আচ্ছা, তারপরে হলো এখন দেখেন আমাদের অ্যানাটমিক্যাল পজিশনটা কোথায় প্যানক্রিয়াসের। প্যানক্রিয়াসটা হচ্ছে আমাদের স্টমাকের পিছনে, স্পাইনের আগে। বুঝতে পারছেন? এই যে আমাদের স্টমাক দেখতে পাচ্ছেন, এই স্টমাকের ঠিক পিছনে হচ্ছে প্যানক্রিয়াস, এবং এই প্যানক্রিয়াসের ঠিক আরো পিছনে হলো স্পাইনাল কর্ড থাকে, স্পাইন থাকে। তাহলে স্পাইনের আগে, স্টমাকের পিছনে, এই মাঝামাঝি জায়গাতে হলো অ্যানাটমিক্যাল পজিশন প্যানক্রিয়াস। প্যানক্রিয়াসকে দেখতে অনেকটা সিমের বিচির মতো, এই যে দেখেন, হ্যাঁ, অনেকটা এরকম, এরকম আর কি, দেখতে এরকম। আচ্ছা, এখন এইটার আশেপাশে কি আছে? এই প্যানক্রিয়াসটা হচ্ছে আমাদের যে ডিওডেনাম আর যে স্টমাক, এইটার মাঝখানে যে একটা যে অংশ থাকে ভাঁজের মতো, এই জায়গায় সুন্দর করে সেট আপ করে রাখছে। কে সেট আপ করছে? আল্লাহ সেট আপ করে রাখছে। এবং এটার আশেপাশে কি আছে? এই পাশে আছে লিভার আছে, এই পাশে স্মল ইন্টেস্টাইনাল আছে, এই পাশে স্টমাক আছে, এবং এই পাশে গল ব্লাডার আছে। এই হলো আমাদের প্যানক্রিয়াসের পজিশন। মূলত এই প্যানক্রিয়াস থেকে, এই প্যানক্রিয়াসের মধ্যে বিটা সেল থাকে। প্যানক্রিয়াসের কয়েকটা অংশ থাকে, তো আমরা অত ইয়াতে যাচ্ছি না। প্যানক্রিয়াসের মূল কথা হলো বিটা সেল, যেটা ওই বিটা সেল থেকে, বি সেল থেকে হলো মূলত ইনসুলিন হরমোনটা তৈরি হয়। ইনসুলিন কি ওয়ান কাইন্ড অফ এ হরমোন আর কি। ঠিক আছে? আচ্ছা, ক্লিয়ার এটুকু? ক্লিয়ার?